শোন, এসব কি করছিস ভাইজান? লজ্জা করলো না তোর একটা এতিম মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? বড় সাহেব, আমারে বাঁচান বড় সাহেব। কাঁদিস না আলিয়া, ওঠ ওঠ, তোর চোখের পানি মুছে ফেল, তোর কোনো ভয় নেই। আচ্ছা এবার বলতো, তোর পেটে যে ডনের সন্তান, এই কথার কে কে জানে? আমি কাউরে এই কথা কই নাই বড় সাহেব, কাউরে কই নাই। গুড, ভেরি গুড। তোর মতো চাকর বাকর এই বাড়িতে আরো 10 জন আছে, যাকে ইচ্ছা তাকে আমার ভাই ভোগ করবে, তাই বলে প্রত্যেককে বিয়ে করতে হবে? তোর সব সমস্যার সমাধান আমি নিজে করে দিচ্ছি। আরে 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার, আমার ভাইয়ের জন্য এমন 10টা মেয়ে কোরবান হয়ে যাবে, নো প্রবলেম, আমি আছি। কোথায় যাচ্ছিলে ভাইজান? এখনো যৌবনে যার যুদ্ধে যাওয়া তার উপযুক্ত সময়, যা আখিরাত পর্যন্ত আনন্দ কর। এই ভোলা, লাশটা গুম করার ব্যবস্থা কর। আলী চলো। জি চলেন। বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে এমন করো না, এমন করো না বিপুল ভাই। চলো চলো তো, চলো তো, চলো তো, চলো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বিপুল ভাই, আমার শোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, যাও যাও গা ভাই, যাও যাও। আরে যাও তো, যাও ভাই যাও। সবাই চলেন বেগম সাহেবা। কি ব্যাপার আলী, ওই পাগলটা অমন করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো কেন? ও আমাকে মারতে চায় কেন? ওর নাম দীপুল, একসময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল। ছোট ভাইরে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করত, কিন্তু ওর স্বপ্ন পূরণ হয় নাই। কেন শুনতে চান? তাহলে শোনেন, আমাকে ইতি আপা আর ওই দীপুলের ভাই আরমান দুইজন দুইজনকে ভালোবাসত, দুইজনের মধ্যে গভীর প্রেম আছিল।
এই পাওয়ারই সময়টা কেন এত কম? ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম, তোমাকে পেতে চাই, বুকে নিতে চাই, ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম, ধরো না জড়ে, করো না কিছু আজ, ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম, দেবো না পাঠাতে প্রেমের কসম, ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম। আরমান, ভাইয়া না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু চাই তুই তুই ইতিকে ভুলে যা। না ভাইয়া না, ইতিকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতি আমার স্বপ্ন, ইতি আমার সাধনা। আমার জীবনের বিনিময়েও আমি ইতিকে হারাতে পারবো না ভাইয়া। ওরে পাগল, আমিও যে তোকে হারাতে পারবো না। তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? মৃত্যুর পর মার কাছে গিয়ে আমি কি জবাব দেব? মৃত্যুর সময় মা যে তোকে আমার হাতে আমানত হিসাবে তুলে দিয়ে গিয়েছিল। ভাইয়া, মায়ের মৃত্যুর পর তুমি আমাকে বাবার স্নেহ, ভাইয়ের আদর দিয়ে বড় করেছো, মানুষ করেছো। তোমার এই ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না, তেমনি ইতির ভালোবাসাকেও আমি অস্বীকার করতে পারবো না। আরমান, তুই কেন বুঝতে পারছিস না? আমি সামান্য একজন স্কুল মাস্টার, আর মিশা আমাদের চেয়ে অনেক অনেক বড় কিছু। মিশাকে তুই না চিনলেও আমি মিশাকে ভালো করে চিনি। জননেতা আর সমাজ সেবকের মুখোশ পরা এক ভয়ঙ্কর হায়না ওই মিশা। সে কোনোদিনই সামান্য গরিব এক স্কুল মাস্টারের ভাইয়ের সাথে তার বোনের ভালোবাসাকে মেনে নেবে না। ভাইয়া, মিশা ভাই আমাদের ভালোবাসা মেনে না নিলেও আমাদের ভালোবাসার তিল পরিমাণ চিট ধরাতে পারবে না। আমরা মৃত্যুকে স্বীকার করে নেব, তবু আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না, মরে গেলেও না। বোন, ভালোবাসা অন্ধ, আর অন্ধ আবেগের বশে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তব বড় কঠিন। আর এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই জীবনে পথ চলতে হয়। ভাইয়া, আমরা কোনো কিছু শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না। মিশা ভাই আমাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালেও আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের আশ্রয়। আপনার এই স্নেহের আশ্রয় থেকে আপনি আমাদের বঞ্চিত করবেন না, আমাদের দূরে ঠেলে দেবেন না। আপনার পায়ের তলে আমাদের দুজনকে আশ্রয় দিন ভাইয়া, আশ্রয় দিন, আশ্রয় দিন। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তোমার ভাই মিশা জানতে পারলে তোমাদের খুন করতেও দ্বিধা করবে না। হ্যাঁ ভাইয়া, মিশা ভাইয়ের হাতে তো আমাদের মরতেই হবে। সে মৃত্যু যদি আপনার হাতে হয় তাহলে আমরা মরেও শান্তি পাবো। মারুন ভাইয়া, আমাদের গলা টিপে মেরে ফেলুন। ওরে পাগলি, যে হাত দিয়ে স্নেহ, আদর, ভালোবাসা দেওয়া যায়, সেই হাত দিয়ে কখনো খুন করা যায় না রে, খুন করা যায় না। মিশার কালো ছায়া যেন তোদের স্পর্শ করতে না পারে, আশীর্বাদ করেই তোদের এই পবিত্র ভালোবাসারই যেন জয় হয়, জয় হয়। আরমান, ইতি, তোরা দুজন এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা। মিশা যেন কখনো তোদের স্পর্শ করতে না পারে। চল, আমি তোদের এগিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি আয়। ভাইয়া, এই মিশা সওদাগরের ভয় আজ পর্যন্ত কেউ আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। আর আজ তুই আমার কলেজায় হাত দিয়েছিস। আমি ইতিকে ভালোবাসি, ইতিও আমাকে ভালোবাসে, কিন্তু আমি সওদাগর, সামান্য একজন স্কুল মাস্টারের ভাইয়ের ভালোবাসা আমি কিছুতেই মেনে নেব না। এতে চড়ায় বলছে। না ভাইয়া, আমার জীবন গেল, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না। তুই আরমানের হাত না ছাড়লে আমি ওর জীবনটাই নিয়ে নেব। ভাইয়া
কি হয়ে গেল ভাই? কি হয়ে গেল ভাই? আরমানকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভাই আমার কি হয়ে গেল ভাই? আরমান রে ভাই, বিপুল ভাই কথা বল, বিপুল ভাই, বিপুল ভাই, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই আরমান, আমার কথা বল ভাই, আমার ভাই কথা বল, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে। সেই থেকে আজ পর্যন্ত পাগলই রয়ে গেল বিপুল। সদাগর বাড়ির কারো দেখলে আগুনের মতো জ্বললে ওঠে ওই। তাই আপনার উপর প্রতিশোধ নিবার চাইছিল। আপনি কিছু মনে করেন না। না না, ও ঠিকই করেছে। চলেন বেগম সাহেব, বাড়ি যাই। তোর না স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার কথা? বেগম সাহেব, আমি না যাবো তো ঠাই স্কুলের বারান্দায় খাড়ায় থাকে মাইয়াটা। তাহলে তুই যা, আমি একাই চলে যেতে পারবো। আপনি একলা যাবেন? না, আমার কোনো অসুবিধা হবে না, তুই যা, ঠিক আছে? জি জি, সালাম আলাইকুম। এই যে আমার ফুল মামনি। আহারে আহারে মা আমার, কখন থেকে আমার মা একলা একলা বসে গেছে রে। ওঠ কান্দে। আসি রে ভাই। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। এর মা মুড়ি খাবি? চাচা 2 টাকার ঝাল মুড়ি দাও। ধর মা ধর। আসি চাচা। আচ্ছা আব্বু, তুমি রোজ রোজ এত কষ্ট করে আমাকে নিতে আসো কেন? আমি এখন বড় হয়েছি না? আমার মায়ে বড় হইছে, আমার মায়ে আরো অনেক বড় হইব। আমার মা লেখাপড়া শিখে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আমার মায়ে আরো কত কিছু হইব। চৌধু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝম্মা জম, পা পিছলে আলু দম, আডুম বাডুম তারা তা। রিতা, রিতা, আরে কই তুমি? কি হলো? তোমরা এত দেরি করলা? আমি কখন থেকে অপেক্ষা করে আসছি। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। তুমি খাবা? এই লো, লাও 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 লাও। অসম্ভব, পারুলের মতো সুন্দরী মেয়েকে না পেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু পারুলের মতো মজার মেয়ে একটাও দেখিনি। আমি কিন্তু আগে যাব। পারুল মারুল যাই হোক, একটাকে নিয়ে আয়, আমার আর সহ্য হচ্ছে না। সে রাত থেকে শুনছি পারুল আসছে 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 আসছে। কোথায় পারুল, কোথায়? খালি আবার ফাঁকি দিল না তো? ঠিকই কইছো, পারুল তোমাকে ফাঁকি দিয়ে চইলা গেছে, আর তোমরা এখনো বইয়া আছো। যাও এখানতে, যাও, আগে পারুলকে এনে দাও, তারপর চলে যাও, নাহলে আমরা এখান থেকে যাও না। শালি আমাকে ফাঁকি দিয়ে গেল, শালি আমার কাছ থেকে নগদ 5,000 টাকা নিছে। ও তোমাকে ফাঁকি দিয়া চইলা গেছে, এখন যাও তোমরা। যাব, আগে পারুলকে এনে দাও, আমার মাথাটা ঠান্ডা করি, তারপর যাব, নয়তো আমরা এখান থেকে এক পাও যাব না। তোমরা যাইবা না? খাড়াও, যাওয়াইতাছি। কালু,
এগুলারে বাইরের রাস্তা দেখা। শোন মাদারে, আচ্ছা এইসব কালু মালু জায়গা কোনোই লাভ হইব না। আমার মাথা ঠান্ডা নইলে আমি বাঁচুম না, মইরাই যামু। চল পরে আম্মু চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। মামুনি, আমার শরীরটা ভালো লাগছে না, আজ স্কুলে না গেলে হয় না? আচ্ছা আম্মু, আজকে তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো, কেমন? আচ্ছা মা, যাও। আর শোনো, তুমি একলা আসবা না, আসার সময় তোমার বাবা নিয়ে আসবে। আচ্ছা। আরে ফুল, তুমি আমরা খাবে? হ্যাঁ খাবো। এই নাও। আচ্ছা আসি। আচ্ছা যাও। মরি দাদু ভালো আছো? হ্যাঁ দাদু ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মুড়ি খাবে? না, আমরা খাচ্ছি তো, আসি। আরে তলপেট ফাটা যেতেছে, মোটা ধরছে তো, গাড়িটা থামাস না। আমারও মোটা লাগছে, তলপেট ফাটা যেতেছে। মোতারা সময় পাইলি না, নাম নাম। আমি আগে একেবারে নিম্ন এখন চল চল। কোথায়? এই দিকে গাড়ি গুতাইস কেন? কি হইলো? চাবি ঠিক মতো ঠিক আছে, ঠিক মতো ঠেলা। খালি পড়ে যায়। আপনারা কি পাগল যে ঠিক মতো দাঁড়াতে পারছেন না? কি গাছ? ফুলের কলি দেখতেছি। আপনারা এমন করছেন কেন? কোনো অঘটন? দপ্তরি ভাই, এই ফুল একটু ডেকে দেন। ফুল তো আজ স্কুলে আসে নাই। ফুল স্কুলে আহে নাই? স্কুলে আহে নাই? মাই এটা শরীর আবার খারাপ করলো না তো? ছোট সাহেবের গাড়ি না? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? এই গোলামের বাচ্চা, দাঁড়িয়ে দেখে দেখছিস কি? গাড়ি চাল, গাড়ি চাল। দিতাছি, আমি ধাক্কা দিয়ে আছি, আমি ধাক্কা দিয়ে আছি। ওঠেন, আপনারা ওঠেন, 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 আপনার গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন। চাল। ছুটি হয় 4টায়। এখন তো আসলে রক্ত শেষ হয়ে গেছে। নিশ্চয়ই রাস্তায় কারোর সাথে খেলা শুরু করেছে। যাই, গিয়ে দেখি। কি হলো? তুমি একলা কেন? ফুল কই? ফুল কই মানে? আমি তো স্কুল থেকে এলাম, ফুল তো স্কুলে যায় নাই। যায় নাই মানে? কি? আমি তো নিজের হাতে ওর স্কুলে পাঠাইলাম। তাহলে যাইবো কই? গো, আমার মন জানি কেমন করতেছে। আমার ফুলের কিছু হইল না তো? পথে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট? আহা, বাইঙ্গে পড়ো না তো। চলো আগে খুঁজে দেখি। চলো। নজরুল ভাই, ফুল দেখছাও? হ্যাঁ দেখছি তো, সকাল স্কুলে যাইতে। ফুল,
ভালোই লাগলো এই যে মিজান, আমাকে ফুল রে দেখছো? হ্যাঁ, সকালে তো স্কুলে যেতে দেখছিলাম। স্কুলে তো যাই নাই, আমি স্কুলে গেছিলাম। ঘরেও ফিরে নাই। কি আচ্ছা, এক কাম করো, তুমি ভাবি নিয়ে থানায় যাও, আমরা খুঁজে দেখতেছি। যাও যাও, আসো। এই, চল তো চল। স্যার, ও স্যার, স্যার কি হয়েছে? আমরা আমাকে মাইয়া ফুল রে খুঁজে পাইতেছি না। খুঁজে পাচ্ছি না মানে? সকালে স্কুলে পাঠাইছে, এখনো ঘরে ফিরে নাই। বয়স কত? 9 বছর। তাহলে আর টেনশন নাই, বাড়ির যান, যে দেখবেন আপনার মেয়ে পৌঁছে গেছে। স্যার, ও স্যার, আরে বাড়ি যান, এত ডিস্টার্ব করছেন কেন? যান, প্রত্যেকে যে আসে ডিস্টার্ব করতে। চলো। আচ্ছা, আর কই খুঁজুন কত? হ্যাঁ, সব জায়গায় তো খুঁজলাম। এত আদরের মাইয়াটা কই গেল? কি টেনশনে ফেলাইলো? আলী ভাই ভাবি পাগলের মতো হয়ে যায়। কত আদরের মাইয়া। কে জানি শব্দ পাইতেছে, এটা জানি গুল শব্দ হয়ে যাবে। কই কোথায়? আমার কোলে কি হয়েছে? আমার মাইয়া, আমার ফুল বাঁচবো তো ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, কতক্ষণ দেখেন, কতক্ষণ দেখেন ডাক্তার সাহেব? কি হয়েছে আমার মাইয়ার? কি হয়েছে আমার মাইয়া? ডাক্তার সাহেব কথা কর। ডাক্তার সাহেব কোন কোন কি হয়েছে আমার মাইয়ার? কোন? ফুলের অবস্থা খুবই খারাপ, কি হবে বলা মুশকিল। ওকে একাধিক ব্যক্তি মিলে আসুন আসুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভেরি স্যাড, ভেরি স্যাড। এতটুকু বাচ্চা, আপনারা কি ওর বাবা মা? আপনার মেয়ের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমার সরকার সত্যি দুঃখিত। আপনারা কোনো চিন্তা করবেন না। ডাক্তার সাহেব বলুন স্যার, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। জি স্যার। কমিশনার সাহেব। ইয়েস স্যার। অপরাধীদের 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নয়তো কারো চাকরি থাকবে না। ওকে স্যার। এক্সকিউজ মি। ইয়েস।
এই জঘন্য ঘটনার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমি কমিশনারকে অর্ডার করে দিয়েছি 48 ঘন্টার মধ্যে আমি অপরাধীদের ছেলে দেখতে চাই, দ্যাটস অল। এই প্রথম আমাদের দেশের কোন ঘটনার পদক্ষেপ গ্রহণের আগে আলোচনা না করে সরাসরি অ্যাকশনে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুধী মণ্ডলী, এরপর আমরা কথা বলতে যাচ্ছি আমাদের দেশের নেতার সঙ্গে। আচ্ছা চলুন দেখি উনি কি বলেন। আচ্ছা জনাব আলম, এই কেসের ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখুন, আমাদের সরকারের শাসন আমলে এমন কখনো হয়নি। এবার সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর তাই 9 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এত বিভৎস আর ন্যাক্কারজনক কাজের জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই কেসের ব্যাপারে সংসদীয় সেল গঠন করার প্রস্তাব করছি। তদন্ত কমিশন গঠন করে এই কেসের সুষ্ঠু তদন্ত দাবি করছি, নয়তো আমরা ফুলের ন্যায্য বিচার আদায় করব। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও অনেক শিশু ধর্ষণ হয়েছে। আপনারা কোনো অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি, সেটা কি আপনাদের ব্যর্থতা ছিল না? দেখুন, আমরা তো, কিন্তু তারা সহযোগিতা করেনি। আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না, দ্যাটস অল। ফুলের ধর্ষণের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই জন্যই আমার বিশ্বাস এসপি সংগ্রাম এবার আসল অপরাধীদের খুঁজে বের করবেই। আর তাছাড়া আমাদের টিভি চ্যানেল তো আছেই, চ্যানেলে নিউজ করে জনগণকে আমি সচেতন করে তুলব। ফুলের সঠিক বিচারের ব্যাপারে গণ আন্দোলন যেন গড়ে ওঠে, সে ব্যাপারে আমি প্রতিদিন চ্যানেলে নিউজ করব। অবশ্যই করবে। তাছাড়া আমি তোমার পাশে আছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কিন্তু স্যার, টিভি নিউজ আর কম্পিউটার থাকতে থাকতে আপনি যে আমাকে ভুলে যাচ্ছেন, সেদিকে কি আপনার খেয়াল আছে? মানে 3 মাস হলো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, অথচ এখন পর্যন্ত আমাকে ঘরে তুলে নেবার কোনো ব্যবস্থাই করলে না। সত্যি স্বপ্ন, ফুলের এই দুর্ঘটনা আমাকে এমন ভাবে নাড়া দিয়েছে, আমি আমাদের প্রেম ভালোবাসার কথা ভুলেই গেছি। কিন্তু আজ আর ভুল করছি না। এসো কাছে এসো। এই সাগর, কি করছো? আমার ভালোবাসা দিয়ে তোমাকে কানায় কানায় ভরিয়ে দিই। ইন্সপেক্টর মহেশ, আমি এই কেসের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দিতে চাই। যান, সংগ্রামকে ফোন করুন। জি স্যার। অসমস্যা। খালি সংগ্রাম সংগ্রাম, আমরা বুঝি কোনো অফিসারই না? কোনো অপারেশন হইলে খালি সংগ্রামে ডাকো, আমি পারি না? স্যার, আপনি তো খালি এইটাই চেনেন। স্যার যা কইছে এইটা করেন। কি কইছে? সংগ্রাম স্যারকে ফোন করতে কইছে। লদি আমাকে মাফ করে দিন। মাফ? তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ধান্দা শুরু করবি। যতবার তোদের অ্যারেস্ট করব, ততবার তোরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ আর সন্ত্রাস করেই যাবি। কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না। ভাই, আমি আর এই কাজ করবো না, আমি ছেড়ে দিই। ছেড়ে দেব? তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটিকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়ব। স্যার, ইন্সপেক্টর, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। নদী, পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে স্যার, সহযোগিতা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে আপন করে পাবো কি করে? হ্যালো, এএসপি সংগ্রাম বলছি। ওকে স্যার, সংগ্রাম, ফুলের ধর্ষক কারা তাকে জানতে পেরেছেন? পুলিশ এ ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছে? পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন। প্লিজ প্লিজ।
স্যার, এসপি সংগ্রাম, আজ থেকে এই কেস তুমি হ্যান্ডেল করবে। 48 ঘন্টার ভেতরে আমি ক্রিমিনালদের হাজতে দেখতে চাই। ইয়েস স্যার। আর হ্যাঁ, ক্রিমিনালদের ধরার সময় যদি গুলি চালাতে হয় চালাবে। আমার অর্ডারের কোনো প্রয়োজন নেই। ওকে? জি স্যার। স্যার, আপনারা আমার সাথে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। আপনার প্ল্যান কি? ফুল যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনের রাস্তায় কাল থেকে 24 ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন। ঘটনাস্থলের পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন। যে কোনো ধরনের ক্লু পাওয়া মাত্রই আমাকে জানাবেন। ইয়েস স্যার। মিস নদী, আপনি একটু খুঁজে দেয় নদীকে। ওকে স্যার। মুই এদিক দেখতে আসি। আচ্ছা, 2টার মুড়ি বানান দেই। প্রত্যেক দিন গিয়ে এই সময় এই রাস্তায় মুড়ি বেচেন? জি স্যার, স্কুল ছুটি হয় তো তাই একটু বেশি বিক্রি করি। গতকাল স্কুল ছুটির পর একটা মাইয়া এই রাস্তার উপরে দর্শিত হয়েছে। আমনে তাগুলো দেখছেন নাকি? না স্যার। দেখেন নাই? সত্যি দেখেন নাই? তবে ভয় পাইতেছেন কে? কই, আমি ভয় পাইতেছি না স্যার। আপনি চোখ কইতেছে, আপনি মিথ্যা কইতে আছেন। না, আমি মিথ্যা বলতেছি না স্যার। আমি মিথ্যা বলতেছি না স্যার। আমি জানি না স্যার, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। যায় কোথায়? স্যার, কোনো ক্লু তো পেলাম না। মোর মনে হয় মুই একটা কুলু পাইছি। সেটা কি স্যার? ওই মুড়িয়ালা মনে হয় ওর কাছে কোনো তথ্য পাওয়া যেতে পারে। তাহলে এসপি সংগ্রাম স্যারকে খবরটা দিতে হয়। জি, আমার নাম সফি। সেদিন ওই পশুগুলোর সবাইকেই আপনি দেখেছেন, কি দেখেননি? জি, দেখেছি। ওরা সংখ্যায় বেশি ছিল জানি, আপনি ওদের বাধা দিতে ভয় পেয়েছেন তাও জানি, কিন্তু আপনি তো পুলিশকে জানাতে পারতেন। পারতাম, কিন্তু আমাকে বারণ করেছে। কে বারণ করেছে? আমি বারণ করেছি। আমি ওনার বোন, নাম আমার মমতা। এটা আমার মেয়ে। এই চানাচুরওয়ালা শফির আসল পরিচয় কি জানেন? খুলনা শহরের দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার সাংবাদিক। সত্যের পক্ষে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন উনি। আল্লাহ ছাড়া কখনো কারো সামনে নিজের মাথা নত করেননি, কখনো মিথ্যের কাছে নিজেকে বিক্রি করেননি। জানেন তার কি প্রতিদান দিয়েছে আপনাদের পুলিশ? ক্রিমিনালদের হুমকির কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল, উল্টো পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে থানা থেকে ভাগিয়ে দিয়েছে, শহর ছাড়া করেছে। ফ্ল্যাট থেকে সোজা বস্তিতে চলে আসতে বাধ্য হয়েছে আমরা। কারণ কি জানেন? স্থানীয় এমপির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের জন্য পত্রিকায় খবর ছাপিয়েছিলেন উনি, যার জন্য সংসদ নির্বাচনে হেরে গিয়েছিলেন। তার বদলা নিয়েছিলেন উনি আমার ভাইকে বেকার করে দিয়ে। একসময় সাংবাদিক হিসেবে আমার ভাইয়ের নাম ছিল, আর আজকে চানাচুরওয়ালার মতো নামহীন জীবন যাপন করছেন শুধুমাত্র শান্তিতে মরার জন্য। আজ যদি এ ধরনের ঘটনা আপনার মাসুম মেয়ের উপর হতো তাহলে আপনি কি করতেন? যদি গর্ভবতী হতো তাহলে বিষ দিয়ে মেরে ফেলতাম, যদি মরে যেত বাড়ির পেছনে গোপনে কবর দিয়ে দিতাম, আর যদি নিজে নষ্ট হতো তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলতাম। তবু পুলিশের কাছে যেতাম না। পুলিশের উপর আপনারা তো ঘৃণা কেন? ঘৃণার কারণ আপনারাই। পুলিশের একজন সাব ইন্সপেক্টর নজরুল আমাকে মন্ত্রণালয়ে চাকরি পেতে সাহায্য করেছিল। তার বিনিময়ে 6টা বছর রক্ষিতার মতো আমাকে ব্যবহার করেছে। একটা সন্তান হয়েছে আমার, কিন্তু সেই সন্তান স্বীকার করার ক্ষমতা নজরুলের নেই। সংগ্রাম সাহেব, আপনাদের থানার অনেকের বাড়ির পেছনের রাস্তা রক্ষিতাদের দরজার সামনে এসে শেষ হয়। অনেক অফিসারেরই এই মমতার মতো কেউ না কেউ আছে। পুলিশের কথায় তাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। যান, আপনি চলে যান, চলে যান। সংগ্রাম, যেভাবেই হোক ওদেরকে তোমার রাজি করাতেই হবে। চুপ করে আছো কেন সংগ্রাম? তোমার নীরবতা আমার প্রশ্নের জবাব নয় সংগ্রাম। তুমি জানো না আমাদের হাতে আর মাত্র 8 ঘন্টা সময় আছে। তারপর কমপক্ষে 10 জন অফিসার সাসপেন্ড হবে আর আমি হব ট্রান্সফার। স্যার,
আমি আপনাকে কথা দিচ্ছি, সময় শেষ হওয়ার আগেই আমি ওই নরপশুগুলোকে অ্যারেস্ট করব। আমার উপর বিশ্বাস রাখুন স্যার। আমি তোমাকে বিশ্বাস করি, আর তাই তো এই কেসের দায়িত্ব আমি তোমার উপর দিয়েছি। কিন্তু মনে রাখবে, সময় মাত্র 8 ঘন্টা। ওকে স্যার। আমি পুলিশ ডিপার্টমেন্টের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। এএসপি সংগ্রামকে আমি ডিপার্টমেন্টের তরফ থেকে পুরস্কৃত করার জন্য সুপারিশ করব। মাত্র 48 ঘন্টার মধ্যে স্পেশাল ফোর্সের সহায়তায় এই 3 ক্রিমিনালকে সংগ্রাম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই 3 জনই 2 দিন আগে ফুল নামের 9 বছরের মেয়েকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছিল। স্যার, ওরা 3 জন কি পেশাদার অপরাধী, নাকি এবারই প্রথম? সরি, যতদিন না তদন্ত শেষ হয়ে যাচ্ছে ততদিন আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না। ওরা 3 জন কোনো গ্যাং বা গ্রুপের সদস্য কিনা জানতে পেরেছেন কি? জি স্যার, অপরাধীদের মুখের মুখোশ খোলা হচ্ছে না কেন? গলায় আঙুল দিয়ে তথ্য বের করানোর অভ্যাসটা আপনারা কবে বদলাবেন? সাংবাদিকতা করছেন তাই করুন, পুলিশ হওয়ার চেষ্টা করবেন না। সংগ্রাম, সরি স্যার। ওদের নাম পরিচয়টা তো অন্তত বলবেন। সরি, এদের নাম পরিচয় পত্রিকায় আসা মাত্রই এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এদের জামিনে ছাড়িয়ে নেবার চেষ্টা করবে, আর তখনই আপনারা বলবেন পুলিশ ক্রিমিনাল ধরে কিছুই করতে পারে না। শিশু ধর্ষণ এখন একটা মেজর ক্রাইম। প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের একটা না একটা ঘটনা ঘটছে। আমরা দেশের সামনে এমন একটা উদাহরণ রাখতে চাই যাকে দেশের সব পুলিশ ফলো করতে পারে। দ্যাটস অল। কি রে তো এরকম করতেছিস কা? আমরা বেঁচে গেছি। এই দেখ, ফুলের ধর্ষণকারীদের পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আর ভয় নেই, আমরা মুক্ত। আজ আমরা ফুর্তি করব, মৌজ করব, আনন্দ করব। আরে কুবা শামসু, কুবা কোথায় যাবি? সোজা যাব পারুলের ভাড়া বাড়ি। এসপি, একবার খালি আমার ওই পশুগুলোর দেখার অনুমতি দেন, শুধু একবার। আপনার একবার দেখাতে তো পশুগুলো মরেও যাবে না, সাজাও পাবে না। ওদের দেখে কি লাভ বলুন? এই এসপি সাহেব, বিষাক্ত সাপরে খাঁচায় বন্দি অবস্থায় আমরা কেন দিই? মানুষ খেকো বাগরে চিড়িয়াখানায় বন্দি করে কি লাভ? যে ইটের টুকরায় মানুষ হোঁচট খায়, সেই ইটের টুকরায় মানুষ লাথি কেন মারে? আর কিছু না পাইলেও মনের সান্ত্বনা পাওয়া যায় এসপি সাহেব, মনের সান্ত্বনা পাওয়া যায়। ঠিক আছে, আসুন আমার সাথে। Yes, sir. ওরা কেউ আসামি নয়, ওরা সবাই পুলিশের লোক। হাবিলদার আবুল, হাবিলদার কুদ্দুস, হাবিলদার নজরুল। তার মানে পেপারে যা লিখছে সব ধোঁকাবাজি, সবাই না নাটক? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন এসপি সাহেব? এই নাটক আপনি কার সাথে করতেছেন? আমাগো সাথে, দেশের মানুষের সাথে, নাকি আপনার নিজের সাথে? এই জন্যই এসপি সাহেব, ভদ্রলোকেরা তাগো করে পুলিশকে সম্মান করে না। রাস্তার কুত্তা যখন ঘেউ ঘেউ করে, এলাকার মানুষ ভাবে তাগো রক্ষা করতেছে, আর যখন কামড় দিবার আহে তখন লাথি মারা দূর দূর করে তাড়াইয়া দেয়। আপনারা আমাকে এই মুহূর্তে ঘৃণা করছেন জেনে আমি লজ্জিত। পুলিশকে সাধারণ মানুষ এইসব কারণেই ঘৃণা করে, কিন্তু আমার অনুরোধ, আমার পুরো প্ল্যান না জেনে আপনারা আমাকে ঘৃণা করবেন না। আমার প্ল্যান অনুযায়ী সত্যিকারের ক্রিমিনাল পুলিশকে বোকা ভেবে আবার প্রকাশ্য দিবালোকে ঘোরাঘুরি শুরু করবে, আর যখন ঘুরতে বের হবে তখনই করবে ভুল। দ্বিতীয়বার ক্রাইমের সুযোগ নেওয়া মাত্রই ওদের হাতে আমি আইনের হাত করা পরাবো। আমার ঠিক নাই, আমারে মাফ করে দেন স্যার। না বুঝা আমরা আপনার ভুল বুঝছিলাম। স্যার, আমাদের মাথার উপরে আল্লাহ বসে আছে, আর মাটির উপরে আপনি
আপনি যেভাবেই হোক পশুগুলারে অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করেন স্যার। কিন্তু আপনারা আজ যা কিছু দেখছেন তা কারো কাছে প্রকাশ না করলেই ওদের ধরা সম্ভব। জি স্যার, আমরা আমরা কারো কিছু কম না, কিছু কম না। মমতা, মমতা, জ্যোতি তো স্কুলে নাই। কি বলছো ভাইয়া? কোথায় গেল আমার জ্যোতি? আমার জ্যোতিকে এনে দাও ভাইয়া। তুই ভেঙে পড়িস না মমতা, আমি হাসপাতাল বলতে খোঁজ নিয়ে আসি। আপনাদের কোথাও যেতে হবে না, জ্যোতির খোঁজ আমার কাছেই আছে। এসপি সাহেব, কোথায় আমার মেয়ে? বলুন কোথায় আমার জ্যোতি? জ্যোতি আর বেঁচে নেই। না, এ হতে পারে। জ্যোতি কি হয়েছে? যাদেরকে আপনি ধরিয়ে দিতে চাননি তারাই আজ তাদের লালসার শিকার বানিয়েছে জ্যোতিকে। স্কুল থেকে বের হওয়া মাত্রই তাকে ধরে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এই দিন জ্যোতির পোশাক। না, আমার জ্যোতিকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন। হে খোদা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওর মুখে আবার মা ডাক শুনতে চাই। সন্তানের মুখে মা ডাক সবাই শুনতে চায়, কিন্তু আপনারাই আজ আপনাদের সন্তানকে বলি দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের জন্য। সেদিন যদি উনি ধর্ষকগুলোকে শনাক্ত করতে আমাকে সাহায্য করত, তাহলে আজ এই দিন আপনার নিজের সন্তান বলে আজ আপনারা চোখের পানি ফেলছেন। আজ আপনারা বুঝতে পারছেন ফুলের বাবা মায়ের মনে কি ঝড় বয়ে গেছে, কতটা কষ্ট পেয়েছেন তারা। আজ আপনাদের মনে হচ্ছে না ওই পশুগুলোকে খুঁজে বের করে নিজের হাতে খুন করতে? আপনাদের মনে হচ্ছে না তাদেরকে পুলিশে দিতে, আপনার মেয়ের উপর নির্যাতনের ন্যায্য বিচার করতে? হ্যাঁ এসপি সাহেব, আপনি ঠিকই বলেছেন। নদী, জি স্যার। জ্যোতি, জ্যোতি, মামুনি আমার গো। সন্তান হারানোর ব্যাকুলতা বোঝানোর জন্যই আপনাদের সাথে এই নাটক করতে আমি বাধ্য হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাকে থানায় যেতে হবে না, কোর্টে যেতে হবে না। শুধুমাত্র আমার প্ল্যান অনুযায়ী ওই ক্রিমিনালগুলোকে আমাকে দেখিয়ে দেবেন। আমি জানি ওই ফুল আপনার আপন কেউ নয়, আমারও কেউ নয়, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য এই ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করতে চাই। এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করতে চাই। মানবতার খাতিরে আমি আপনার সহযোগিতা প্রার্থনা করছি। So nice. Sweet honey. Hi, sweetie. Ekta naki. Come on, darling. আজকে তোমারে নিয়ে আমরা মচ্চম করবো। মচ্চম, কমান, কেউ জানবে না, শুধু আমি আর তুমি। আমি আগে, চল চল, আমি আগে। কে তুই? সামনে থেকে সরে দাঁড়া, নইলে জানে মেরে ফেলবো।
ওদেরকে নিয়ে যাও। ইয়েস স্যার। আলী ভাই, আলী ভাই, আলী ভাই, কি হয়েছে রে মিজান? অমন করতেছস কেন? আলী ভাই, ফুল রেজার রেপ করছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। ওরা কারা মিজান? ওরা ওরা মিজান, ওরা কারা? মিজান! ওরা সৌদাগরের ভাই জন আর তার বন্ধু আরজু আর শাহী। ভাইজান, তুই আমার ভাই, এ কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আরে মেয়ে মানুষের প্রয়োগ হলে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। তার নাড়ে 9 বছরের বাচ্চাকে রেপ। ভাই আমাদের বিনা দোষে। সওদাগর ভাই আমাদের সাথে আছে, তোরা ছাড়া পাবি। ভাইজান আমাদের বাঁচান। ভাববি না, তোদের কিচ্ছু হবে না। দুনিয়ায় এমন কোন পুলিশ অফিসারের জন্ম হয়নি যে তোদের আটকে রাখতে পারবে। আরে সওদাগর ভাই, সালাম আলাইকুম। সালামের জবাব পরে হবে, আগে কাজের কথা শোনো। ওরা আমার ভাই। কি বললাম? ওরা আমার ভাই। না না, কোনো অসুবিধা হইবে না, মুই ওকে দেখকে রাখবো। শুধু দেখবি না, ওদের কোনো কিছুর অভাব যেন না হয়। যদি প্রয়োজন হয় তাও দিবি। শুধু থানা না, ওদের আখেরাত পর্যন্ত দিতেই থাকবে। কারেক্ট? মানে শুধু আমার ব্যাপারটা করে দিই। এসপি সাহেব, আমি আরজুর মা। আরজু আমারই সন্তান, কিন্তু এমন সন্তানের কথা মনে পড়লে লজ্জা বাবাটা হেট হয়ে যায়। আর তাই লাশ শনাক্ত করতে আমি থানায় যাইনি। বেওয়ারিশ লাশ হিসেবে সেই লাশ পুলিশ দাফন করেছে। এই নিন আপনার সন্তানের ডেথ সার্টিফিকেট। স্বপ্ন দেখেছিলাম ডিগ্রি সার্টিফিকেট পাবে আমার আরজু, কিন্তু আজকে ডেথ সার্টিফিকেট দেখতে হচ্ছে। আমি এই সার্টিফিকেট ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, আর প্রতিদিন থুতু দেবো ওই বাঁধানো ফ্রেমে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি এসপি সাহেব। যত লোক আমার পুত্র শোক জানাতে এসেছিল তাদের সবাইকে আমি ধাক্কা মেরে বের করে দিয়েছি। অসংখ্যবার আমি আরজুকে বারণ করেছি বড় লোকের বকাটা ছেলেদের সঙ্গে মিশেছে। ওদের সঙ্গে মিশিয়ে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। বড় লোক হওয়ার স্বপ্ন দেখতো দিন রাত, চামচা হয়ে গেছিল ওদের। মা তার সন্তানের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু যে সন্তান মায়ের জাতকে বেইজ্জত করে তাকে কখনো মাফ করা যায় না। 9 বছর শিশু তো মায়ের মতোই নিষ্পাপ। সেই শিশুকে তারা ধর্ষণ করেছে। কুত্তার বাচ্চা মরে গেছে, ভালো হয়েছে, নয়তো আমি নিজের হাতে ওকে খুন করে ফেলতাম। এমন সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। আপনার মতো মাদের জন্য মা শব্দটি আজও বেঁচে আছে। এমন মাকে আমার হাজার সালাম। আমার আরজু তো তার সাথে পেয়েই গেছে, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, ওই বড় লোকের বাচ্চাগুলোকে আপনি কখনো ছাড়বেন না। ওদের অপরাধের উচিত শিক্ষা আপনি দেবেন।
এসআই কামরুল, নেক্সট শিফটে যে ডিউটিতে আসবে তাকে বলবে ওদের আমার মতো টর্চার করতে। কিন্তু ওদের এমন মার মারতে বলবে যখন মার খেতে খেতে পৃথিবীর সমস্ত মেয়ে ওদের চোখে মা আর বোনের মতো মনে হয়। এন্ড দ্যাটস মাই অর্ডার। মিস নদী, শুনলেন তো স্যার কি বলে গেল? ইয়েস, স্যারের অর্ডার আমি শুনেছি, আর এখন তা পালন করব। লাঠিটা দিন। নিন। আমি বুঝতে পারছি না স্যার, পুলিশ কেন আমার ভাইয়ের পিছু লেগেছে। আমার বন্ধু নেতা আসগরের ভাইকে অ্যারেস্ট করেছে। আমার মন বলছে স্যার, রাজনৈতিক কোন স্বার্থ হাসিল করার জন্য এই সমস্ত কিছুই চাল। আমার ঘাড়ে পা দিয়ে আপনাকে আপনার চেয়ার থেকে ফেলে দিতে চাইছে ওই। এখন কি করা যায় বলে মনে করেন আপনি সওদাগর? স্যার, সবচেয়ে প্রথমে উচিত ওই পুলিশের এএসপি কে সাসপেন্ড করা, ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করে অ্যাকশন নেওয়া, যাতে সংগ্রামের মতো অফিসাররা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো ঝামেলায় জড়ানোর সাহস না পায়। হ্যালো, এএসপি সংগ্রাম এসেছে, সেন্ড হিম ইন। স্যার, এসব কি তামাশা শুরু করেছে এএসপি সংগ্রাম? তামাশা? সরি স্যার, বুঝতে পারলাম না। এই রেপ কেসটাকে তুমি তো তামাশাই বানিয়ে দিয়েছো। সওদাগর সাহেবের ভাই একটা 9 বছরের মেয়েকে রেপ করেছে, তাতে হয়েছেটা কি? কি এমন জাতীয় সমস্যা হয়েছে যাকে তুমি এত বড় ইস্যু বানাচ্ছ? স্যার, একটা 9 বছরের মেয়েকে বন্ধুদের নিয়ে রেপ করা, তাকে খুন করার চেষ্টা করা কি কোনো সমস্যা নয় স্যার? না, কোনো সমস্যাই না। এক্ষুনি ওনার ভাইকে ছেড়ে দাও। বাংলাদেশের যে কোনো মেয়েকে রেপ করার স্বাধীনতা ওনার ভাইয়ের আছে। আর যেদিন রেপ করার মতো মেয়ে না পাবে, সেদিন তুমি আর আমি আমাদের ঘরের মেয়ে অথবা বোনকে ওই পশুটার হাতে তুলে দিয়ে আসবো। কেননা আমি আর তুমিও পুলিশের এসপি নও, আমরা দুজন তো ওনার ভাইয়ের দালাল, পিম্পল। স্যার, এসব আপনি কি বলছেন? মিস্টার সওদাগর, রাজনীতি আমিও করি। আমি স্বীকার করি যে আমার চরিত্র দুধের দোয়া তুলসী পাতা নয়, কিন্তু দুধ আর পানির পার্থক্য আমি ভালো করেই বুঝি। হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হলো এমন একটা পশুর জন্য আমার কাছে তদবির করতে আসার? এসপি সংগ্রাম, তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো, তাহলে যতদিন উনার ভাইয়ের শাস্তি না হচ্ছে ততদিন তার পিছু ছাড়বে না। যদি সুযোগ পাও তাহলে এমন শাস্তি দেবে যাতে সওদাগর সাহেবের ভাইয়ের তার মায়ের দুধের কথা মনে পড়ে। থ্যাংক ইউ স্যার। নাও মিস্টার সওদাগর, গেট লস্ট। বেরিয়ে যান আমার অফিস থেকে। ভবিষ্যতে আমার বাসায়, আমার অফিস বা আমার পার্টির কোন অফিসে আপনার চেহারা আমি দেখতে চাই না। আউট! গেলাম স্যার। না না উকিল, না না, কিছুতে আর সহ্য করা যাচ্ছে না। যেভাবেই পারো এসপির ব্যবস্থা একটা করো, তুমি করো। মানে আমি বলছিলাম কি, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। কিছু তো অবশ্যই করব, তা না হলে সওদাগরের উপর দাবার চাল চলতেই থাকবে। চাল বন্ধ করতে না পারলে ওই এসপি আমাদের সে সুযোগও কোনো দিন পাবে না। ভোলা। জি বাবজান। পিচ্চি সোহেলকে আমার চাইনিজ রেস্টুরেন্টে পাঠিয়ে দে।
ক্যাশ বাবুল, আজ শুধু তোর শরীরে আঘাতের চিহ্ন এঁকে দিলাম। ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার এলাকায় চাঁদাবাজি করতে আসিস, তাহলে তোকে জিন্দা কবর দিয়ে দেবো। ভাই, কিরে বলো তুই? বাজান তোমারে খবর পাঠাইছে। উনি কোথায়? ওনার রেস্টুরেন্টে। ওয়েলকাম, ওয়েলকাম সোহেল। আরে বসো। কেন ডেকেছেন বলেন? পুলিশ অফিসার এএসপি সংগ্রামের লাশ ফেলতে হবে। কঠিন কাজ, দাম বেশি পড়বে। টাকা কোনো সমস্যা না। কত টাকা চাই? 1 লাখ। ওকে অগ্রিম দিয়ে আমি- দাও। এই নাও 50,000 অ্যাডভান্স। বাকিটা কাজ হবার পর। বি কেয়ার, কাজটা যত সহজ ভেবেছো ততটা সহজ নয়। এএসপি সংগ্রাম কোনো সহজ মানুষ নয়। শালা দুর্দান্ত এবং সাহসী। এই পিচ্চি সোহেল যাকে টার্গেট করে, আজ পর্যন্ত সেটা মিস হয়নি, আজও হবে না। গুড, ভেরি গুড। বাঘের বাচ্চা। এসপি সংগ্রাম এখন কোথায়? জেনারেল হাসপাতাল। ডাক্তার সাহেব, আমি চেষ্টা করছি। তোমার দিলে কি রহম নাই? কেন আমার মাইয়াটার এত কষ্ট দিতে? এর চেয়ে তুমি আমারে তুলে নাও সন্তানের মৃত্যু কামনা করতে নেই, মরবে তারা যারা ফুলের সর্বনাশ করেছে। কিন্তু তাকে বিচার কে করব? পুলিশ আর জজ ঘুষ খায়া সব উল্টা পাল্টা করে দিব। ওই সওদাগর সন্ত্রাসীকে দিয়া ভয় দেখাইয়া আমাকে কেস তুলে নিতে বাধ্য করব। সেই সুযোগ ওরা কখনোই পাবে না। এই এএসপি সংগ্রাম যতদিন বেঁচে আছে ততদিন আপনাদের কোনো ভয় নেই। আপনি তো আমাকে আপন কেউ না। আপনি আমাকে লাগে এত কিছু করবেন। আমরা আমরা তো আপনার টাকা পয়সা দিবা পারুম না। টাকা পয়সা আমি জানি পুলিশরা ঘুষ খায়, কিন্তু আমিও প্রমাণ করে দেব সব পুলিশ অফিসার ঘুষ খায় না। ফুলের উপর যারা পাশবিক নির্যাতন চালিয়েছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমার মৃত্যুও হয় তবু আমি পিছপা হব না। আমার খুব আফসোস হচ্ছে, নিজের বাহাদুরি দেখাতে গিয়ে এসপি তার নিজের জীবনটাই হারাতে বসেছে। আরে মিয়া ভাই, এটা একটা কথা বললে? এদেশের 30 লাখ মানুষ দেশের জন্য জীবন দিয়েছে। আর এসপি সংগ্রাম তার দায়িত্ব পালন করার জন্য নিজের জীবনটা দিতে পারবে না? পারবে, পারবে, এবং আজকেই জীবনটা দিতে হবে। যার নাম পিচ্চি সোহেল। আরে বাঘের বাচ্চা, লাশটা দাফন করে দিয়ে এসেছো তো? সংগ্রামের লাশ আপনারা কোনোদিনই পাবেন না। এই, তুই টাকা নিয়েছিস সোহেল? এই নে তোর টাকা। আর একটা কথা মনে রাখিস, এই পিচ্চি সোহেল কখনো সৎ মানুষের জীবন কেড়ে নেয় না। সংগ্রাম সেই মানুষ যে মানুষের বিপদে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। মানে? সংগ্রাম বেঁচে থাকবে কারণ ফেরেশতার মতো একজন মানুষ কারো হাতে খুন হতে পারে না। আরে দাদা, তুই না মারলে অন্য কেউ মারবে। এই, আমি তো মারবই না। যদি সংগ্রামকে তোরা খুন করার চেষ্টা করিস, খোদার কসম আমি তোদের জিন্দা দাফন করে দেব। মাইন্ড ইট। আমার নাম পিচ্চি সোহেল। ডলি, বোতল দে,
আমি আরো মদ খাবো। আমি তোকে আর মদ খেতে দেব না। আমাকে বাধা দেবার তুই কে? আমি কে মানে? আমি তোর সব। ছোটবেলা থেকে তোর সাথে হেসে খেলে বড় হয়েছি, কিন্তু কোনোদিন তুই আমার কোনো কথা শুনিসনি। কিন্তু আজ তোকে আমার কথা শুনতেই হবে। খালা মারা যাবার সময় তোর হাত আমার হাতে রেখে বলেছিল, জলি, ওর হাত তুই কোনোদিন ছাড়িসনি। খালাকে দেওয়া ওয়াদা আমাকে পালন করতেই হবে। গুন্ডামি করে, মাস্তানি করে তুই নিজের জীবনটা ধ্বংস করতে পারিস না। কেন পারবো না? কে বাধা দেবে আমাকে? আমি বাধা দেব তোকে। তুই ভুল করছিস ডলি। না, আমি ভুল করছি না। আমি যা করছি তা ঠিকই করছি। না ডলি, না। আমার এই অভিশপ্ত জীবনের সাথে তোকে জড়িয়ে তোর জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তুই চলে যা। না, আমি যাব না। আজ তোর সাথে ফয়সালা করি, তারপর যাব। ফয়সালা? হ্যাঁ, ফয়সালা। আজ আমার ভালোবাসা তোকে গ্রহণ করতেই হবে। ডলি, arrest them. Yes, sir. ওরা তোমাকে মারতে চেয়েছিল কেন? আপনার জন্য। আমার জন্য? মানে? আমাকে সওদাগর টাকা দিয়েছিল আপনাকে খুন করার জন্য, কিন্তু আমি ওদের কথা শুনিনি। এটাই আমার অপরাধ। কিন্তু তুমি কেন আমাকে খুন করলে না? আপনাকে খুন করব? খুন তো করা যায় জানোয়ারকে, খুন করা যায় পশুকে। আপনি তো আমার চোখে একজন মহৎ মানুষ, আপনাকে খুন করা যায় না, আপনাকে সালাম করা যায়। তারপরেও তুমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী, কিন্তু কেন? আজ আমি মাস্তান, সন্ত্রাসী, খুনি। আমি তো ইচ্ছে করে এই পথে পা বাড়াইনি। কি এমন কারণ যে তোমাকে এই অবৈধ পথ বেছে নিতে হলো? শুনতে চান? শুনুন। আমারও একটা সুখের সংসার ছিল। আমি ছিলাম রডের দোকানের মালিক। সন্ত্রাসীরা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে, আমি দিতে অস্বীকার করাই। ওরা আমার উপর আক্রমণ করে। আমার বোন বাধা দিতে এলে ওরা আমার চোখের সামনে আমার বোনকে নির্মমভাবে নির্যাতন করে খুন করেছে। সহ্য করতে না পেরে নিজের হাতে চাপাতি সেলিমকে খুন করে সোজা জেলখানায়। তারপর থেকে জন্ম হয় এই পিচ্চি সোহেলের। তুমি আইনের আশ্রয় নিলে না কেন? আর আইন তো ওদের কেনা গোলাম। মিথ্যে কথা। আইন কারো গোলাম হতে পারে না। আইন সবার জন্য সমান। তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও, দেখবে আইন তোমার উপর অবশ্যই সুবিচার করবে। আপনি চাইলে আজই আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। শুধু আত্মসমর্পণ নয়, আপনার জন্য আমি আমার জীবনও দিতে পারি। তবু ওই অপরাধীরা যেন কিছুতেই বাঁচতে না পারে। ওরা তো বাঁচবেই না। সওদাগরের ঘুমও আমি হারাম করে দেব।
আমাকে এখানে ডেকেছো কেন? আমাকে খুন করার জন্য সোহেলকে কত টাকা দিয়েছিলেন? সোহেল? কোন সোহেল? সোহেল, এই সেই সোহেল যাকে 50,000 টাকা দিয়েছিলেন আমাকে খুন করার জন্য। আর সোহেলকে খুন করার জন্য কত টাকা খরচ করেছেন? হাবিলদার মিজান, কি মিস্টার রিজাজউদ্দিন, কোর্টে তো চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেলেন, এখন গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না কেন? দেখুন এসপি সাহেব, প্রমাণ ছাড়া আপনি কাউকে এ ধরনের প্রশ্ন করতে পারেন না। টিপু, জি স্যার। সোহেলকে খুন করার জন্য কত টাকা মজুরি দিয়েছিল সওদাগর সাহেব? 20,000। আজকাল এটাই ফিক্সড রেট। কি কন্ট্রাক্ট ছিল? খুন করে বডি ফেলতে হবে ম্যান হলে, আর মাথা ফেলতে হবে গাজীপুরের জঙ্গলে। হাবিলদার মিজান, ইয়েস স্যার। দুজনের হাত করা খুলে দাও। ওকে স্যার। মিস্টার সওদাগর, একটা কথা মনে রাখবেন, আমি যতদিন এই এলাকায় আছি আমার সাথে আইন আপনি হয়তো জানেন না, আমার জন্ম এমন এক পরিবারে যেখানে প্রতি ঘরে 3 জন নেতা, 2 জন সন্ত্রাসী আর আমার মতো একজন বিসিএস অফিসার জন্মায়। দ্বিতীয়বার যদি এই ভুল করিস তাহলে তোর পুরো শরীরে এত গুলি করব যে সেই গুলির খোসা বিক্রি করে পথের ভিখারি পর্যন্ত বড়লোক হয়ে যাবে। কথাটা আপনার জন্য প্রযোজ্য। তোর এই ব্যবহার আমার আখেরাত পর্যন্ত মনে থাকবো অফিসার। অমন করে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? খেয়ে ফেলো, তাও ভালো, কিন্তু তোমাকে দূরে দূরে রাখতে আমার যার ভালো লাগছে না। হ্যাঁ নদী, তোমাকে কাছে না পেলে আমারও যে ভালো লাগে না। তাহলে বলো না, কবে আমাদের মিলন হবে? কবে তোমাকে আপন করে কাছে পাবো? কবে তোমাকে বুকে জড়িয়ে ধরে আদর করবো? আই লাভ ইউ, আই লাভ ইউ সংগ্রাম, আই লাভ ইউ। জ্যৈষ্ঠ মাসের পাতা ফল, দেখলে মুখে আসে জল। জ্যৈষ্ঠ মাসের পাতা ফল, দেখলে মুখে আসে জল। আমায় তুমি ছুঁইয়া দেখো এখনই, আমায় তুমি ছুঁইয়া দেখো এখনই। গাছ জ্যৈষ্ঠ মাসের পাকা ফল, দেখলেই মুখে আসে জল। তোমায় এসো ছুঁইয়া দেখি সজনী, আয় রে তোমায় এসো ছুঁইয়া দেখি সজনী। কাছে আমার বুকে শান্তি আছে, এসো তুমি প্রেমের জ্বালা দেব নামিয়ে। আমি আওলা ঝাওলা হয়ে যাই, তোমায় যদি নাই বা পাই। আমি আওলা ঝাওলা হয়ে যাই, তোমায়
আমি বৃক্ষ তুমি লতা, মিলে মিশে বলবো কথা, অঙ্গে অঙ্গে কত রঙ্গে থাকবো জড়িয়ে। চিরকালের সঙ্গী করে ভালোবাসা বন্দি করে এই গলাতে সুখের মালা দানা করিয়ে। আমি চলতে ফিরতে তোমায় চাই, তুমি ছাড়া কেউ তো নাই। আমি চলতে ফিরতে তোমায় চাই, তুমি ছাড়া কেউ তো নাই। তোমায় এসো ছুঁয়া দেখি সজনী, আরে তোমায় এসো ছুঁয়া দেখি সজনী। আজ জ্যৈষ্ঠ মাসের পাতা ফল দেখলে মুখে আসে জল। আমায় তুমি ছুঁয়া দেখো এখনই, আয় হায় আমায় তুমি ছুঁয়া দেখো এখনই। তুমি এই 20,000 টাকা রাখো, থানায় গিয়ে তোমার কেসটা তুলে নাও। ঠিক আছে 20,000-এ না হয় 25,000-ই দিচ্ছি। মাত্র 25,000 টাকা? আচ্ছা তুমি না হয় বলো কত দিতে হবে? আমার মাইয়ার জায়গা যদি তোর মাইয়ারা ধর্ষণ করতো তাহলে তুই কত টাকা দিতি ওকে? এই মুখ সামলে কথা বলিস, বাজে মাইয়া মানুষ। কি কইলি কুত্তার বাচ্চা? বাজে মাইয়া মানুষ আমি না বাজে মাইয়া মানুষ তোর মা? তোর মতো কুত্তারে কেমনে জন্ম দিল? হাসপাতাল থেকে কাজটা কিন্তু ভালো করলে না আলী। কদিন পর তো ভিক্ষের ঝুলি নিয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামলেও মাইয়ার ইজ্জত দিতে করুন না, মাইয়ার সর্বনাশ কইয়া টাকা দিয়ে আমারে কিনতে এসো শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা? চামচার ঘরে চামচা আমাকে চাইছো? আর তোর খুশির মজা কুত্তার বাচ্চা। এখন বেরোস কেন? কি বললি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে? উকিল এখন কি হবে? একটা রাস্তা বের করো। রাস্তা একটা আছে, ডাক্তার রফিক রায়হান। ওর রিপোর্ট ছাড়া সংগ্রাম আর তাদের উকিল কিছুই করতে পারবে না। আরে তাহলে দেরি করছো কেন? এক্ষুনি যাও, ওকে কিনে ফেলো। যাও। ওকে আমি যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। এবার কাজ না হয়ে যাবে কোথায়? উকিল বুদ্ধিটা ভালোই বের করে না, কোনো বুদ্ধি কাজে লাগবে না। পাপ করেছে, পাপের সাজা ওদের ভোগ করতেই হবে। চুপ শালি, চুপ। খুন করে ফেলবো। আমার ভাইয়ের কিছু হলে আমি সবাইকে খুন করে ফেলবো। যতই চিৎকার করুন, সত্য আজ না হয় কাল প্রকাশ পাবেই। চুপ চুপ, তোর জবান বন্ধ কর, নইলে তোকে আখিরাতে পৌঁছে দেব। না, চুপ করব না। আপনার পাপের কারণে আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান দেননি। আমার সমস্ত প্রার্থনা ব্যর্থ হয়েছে আপনার জন্য। আমার প্রেশার বেড়ে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার সামনে থেকে যা 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 বলছি, যা। যাচ্ছি আমি, কিন্তু শেষ কথা বলে যাই। সত্য যেদিন মিথ্যার আড়াল থেকে বের হয়ে আসবে, সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। উকিল সাহেব, আপনার লজ্জা হওয়া উচিত। নোংরা কিছু লোকের পক্ষ হয়ে আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? 9 বছরের একটি মেয়েকে সওদাগরের ভাই রেপ করেছে, আর আপনি 1 লাখ টাকা ঘুষ দিতে এসেছেন? করিডোরে গিয়ে একবার ওই বাবা মায়ের দিকে তাকিয়ে দেখুন, 2 সপ্তাহ ধরে হাসপাতালের বারান্দায় পড়ে আছে। ক্ষুধা তৃষ্ণা সব ভুলে শুধু মেয়ের মুখের হাসির জন্য হাসপাতালে ছোটাছুটি করছে। নার্স, নার্স। উকিল সাহেব আপনি যান, আপনার সাথে আমার কথা শেষ। নার্স, নার্স। জি স্যার। তোমাকে যে আলী আর তার স্ত্রীর খাবার দাবারের আয়োজন করতে বলেছিলাম, করেছো? এক্ষুনি পিয়নকে পাঠাচ্ছি। পিয়নকে পাঠাচ্ছি মানে? তুমি নিজে যাও। গো। ওকে স্যার। উকিল সাহেব আপনিও যান। লজ্জা শরমের মাথা তো আগেই খেয়ে বসে আছেন, অন্তত চক্ষু লজ্জাটা তো থাকার দরকার। যান।
দেখুন ডাক্তার সাহেব, 1 লাখে না হলে 2 লাখই নিন। শাট আপ! 2 লাখ টাকা আপনি দিতে চাচ্ছেন ওই 9 বছরের মেয়ের ইজ্জতের দাম? জানেন ও এখন কতটুকু কষ্ট পাচ্ছে? কপাল ভালো থাকলে হয়তো বেঁচে যাবে। ডাক্তার নয়ন, ডাক্তার নয়ন, ডাক্তার নয়ন। ইয়েস স্যার। ফুলকে এক্ষুনি 10 মিলিগ্রাম কম্পোজিট ইঞ্জেকশন দিয়ে দিন, কুইক। ওকে স্যার। শুনেছেন ওর চিৎকার? শুনেছেন? ওই দিনের দৃশ্যগুলি এখনো বেচারি মেয়েটাকে তাড়া করে ফিরছে। 3 বার ওর সেলাই ছিঁড়ে গেছে, 3 বার রক্ত দিতে হয়েছে 20 ব্যাগ। আর আপনি মাত্র 2 লাখ টাকা আমাকে কিনতে এসেছেন? বেশ সরম। 5 লাখ টাকার 1 পয়সাও কম হবে না। 5 লাখ? এত টাকা? 1 টাকা কম হলেও চলবে না। ভিকটিমের বয়স মাত্র 9 বছর। কথাটা ভুলে গেলে চলবে না। ঠিক আছে, পেয়ে যাবেন, কিন্তু সাক্ষী? আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। ডাক্তার সাহেব, আমার ফুলের কি অবস্থা? ভালো, আগের চেয়ে ভালো। ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। তুমি যাও। আচ্ছা, আলী, তুই খুব বোকা রে আলী। মেয়ের জন্য তোকে 25,000 টাকা দিতে চেয়েছিলাম, নিলি না। কিন্তু আজ ডাক্তার রায়হানকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি। ওই ডাক্তার রায়হান সোমবার দিন আদালতে দাঁড়িয়ে বলবে ডন আর শাহী ওই ফুলকে কখনো রেপ করেনি। কাগজপত্র সব ডাক্তার বানিয়ে দিয়েছে। এক চুটকিতে ডন আর শাহী রিলিজ পেয়ে যাবে। তোর মেয়ে যদি বেঁচে যায় তাহলে তো ভালোই, কিন্তু যদি মরে যায় বিপদে পড়বি আলী। ঢাকা শহরের কোন কবরস্থানে তোর মেয়েকে কবর দিতে পারবি না। কুত্তার বাচ্চা, আমার ফুল মরবে না, মরবি তুই শুয়োরের বাচ্চা। আমি তোকে দেখে নেব, আমি তোকে দেখে নেব। ইওর অনার, আমার মক্কেল ডন সওদাগর ও শাহী খান দুজন নিরপরাধ, নির্দোষ। তাদের বিরুদ্ধে আনীত বলাৎকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ যেদিন ফুল নামের মেয়েটি রেপ হয় তারও 2 দিন পূর্বে আমার মক্কেল দুজন ডাক্তার রফিক রায়হানের চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ছিল। এই তার রিপোর্ট, প্রেসক্রিপশন সহ অন্যান্য কাগজপত্রাদি। ডাক্তার রফিক রায়হান, ঘটনার দিন কি এই আসামি দুজন আপনার চিকিৎসাধীন ছিল? জি ছিল। এতে কি প্রমাণিত হয় না আমার নির্দোষ মক্কেল দুজনকে সম্পূর্ণ ষড়যন্ত্র করে এই জঘন্য মামলায় ফাঁসানো হয়েছে? আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি আমার নির্দোষ মক্কেলদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, ডাক্তার রফিক রায়হান যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। সত্য হলো এই আসামি দুজনেই নিষ্পাপ ফুলের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। মেয়েটি এখনো হাসপাতালে ইওর অনার। মেয়েটির বাবা মার নেই কোনো টাকা পয়সা, নেই কোনো প্রতিপত্তি, নেই কোনো ক্ষমতা। এদের ন্যায় বিচারের একমাত্র আশ্রয়স্থল হলো এই আদালত। আজ যদি প্রতিপত্তি আর ক্ষমতার নিকট সত্য হেরে যায়, মিথ্যে দিয়ে যদি সত্যকে ঢেকে ফেলে, এই বলাৎকারকারী আসামি দুজন যদি ছাড়া পেয়ে যায়, তাহলে ইওর অনার এ দেশের আনাচে কানাচে অলিতে গলিতে মেয়েরা প্রতিদিন রেপ হতে থাকবে। আর ওই মেয়েদের বাবা মা ন্যায় বিচারের প্রত্যাশায়
আদালতে বসে নীরবে চোখের পানি ফেলবে। ইওর অনার, আপনার কাছে প্রার্থনা, এই আসামি দুজনকে দৃষ্টান্ত। অবজেকশন ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন, আমিও তাই চাই, কিন্তু কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া আদালতের কাজ নয়। আমিও তাই চাই যারা বলাৎকার করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দ্যাটস অল ইওর অনার। একটি 9 বছরের শিশুকে যারা রেপ করেছে আদালত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায়, কিন্তু ডাক্তার রফিক রায়হানের কাগজপত্র এটাই প্রমাণ করে আসামি ডন সওদাগর ও আসামি শাহী খান দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিল। যেহেতু এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, তাই আদালত। ইওর অনার, ডাক্তার রফিক রায়হান যা বলেছে এবং যে কাগজপত্র দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। এই আসামি দুজন হাসপাতালে ছিল না, ফুলকে এরাই বলাৎকার করেছে। অবজেকশন ইওর অনার। এসপি সংগ্রাম ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল এরা বলাৎকার করেছে, আর স্বপ্ন দেখে এদের অ্যারেস্ট করেছে। এসপি সংগ্রাম যদি সব জানতা অফিসারই হয়ে থাকে তাহলে ফুলে রেপ হলো কেন? আর রেপ হওয়ার সময় অ্যারেস্ট না করে 1 সপ্তাহ পর অ্যারেস্ট করলো কেন? আসলে এসপি সংগ্রাম তার ব্যক্তিগত আক্রোশে ডন সওদাগরের সম্মান ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র করছে। নো 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 ইওর অনার, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। সত্যের পতাকা উড়িয়ে এসপি অনেক লাফালাফি করেছে, কিন্তু তিনি জানেন না আদালতে আবেগ চলে না। আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়, তার কোনোটাই এসপি সাহেবের কাছে নেই। আছে আছে ইওর অনার, এই কেসের প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে। নোট ডাউন ইওর অনার। এসপি সংগ্রাম আদালতে এক নতুন নাটক শুরু করতে যাচ্ছে। সেই নাটকের নাম প্রত্যক্ষদর্শী সাক্ষী। তবু আমি জানতে চাই প্রত্যক্ষদর্শী সাক্ষী কে, কি নাম? এই আদালতে কি তারা আছে? এই সাক্ষী আদালতে এসে সাক্ষী দিতে পারবে না। কিন্তু কেন? তাদের পার্সোনাল প্রবলেম রয়েছে। পার্সোনাল প্রবলেম? ইওর অনার, এসপি সংগ্রামের বক্তব্যই এই মামলা খারিজ করতে যথেষ্ট। ইওর অনার, আমার মক্কেল দুজনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাক্ষীদের কোনো পার্সোনাল প্রবলেম ছিল না। আজ আদালতে সাক্ষী দিতে সাক্ষীদের পার্সোনাল প্রবলেম। আসলে ইওর অনার, এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। অবজেকশন ইওর অনার। সাক্ষী আছে, যে দেখেছে বলাৎকার হতে। আমি সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করব ইওর অনার। এই আদালত আগামী 10 তারিখে প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দিচ্ছে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কি সর্বনাশ হয়ে গেল ভাই! খুন করে ফেলাইছে। কি হয়েছে মিজান ভাই? আলী ভাই শাহীকে খুন করে ফেলেছে। কাউকে মিজান ভাই? সে এখন কোথায়? সে এখন থানা হাজতে আছে। সরি, আমরা ওকে বাঁচাতে পারলাম না। মামা কথা কমা, কথা কম, আমার মা করে যাস। কথা কমা। কি হয়েছে? স্যার, ফুল আর বেঁচে নেই। কি লাভ? তাড়াতাড়ি ডেথ সার্টিফিকেট দিয়ে বিদায় করলাম। জি স্যার।
এত সহজে আমি বিদায় হব না। তুই খুন করছিস আমার মাইয়ারে, তোরে আমি বিশ্বাস করছিলাম, ভালো মানুষ ভাবছিলাম, আর সেই তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছস। কোর্টে খাড়াইয়া মিছা কথা কইয়া ওই পশুগুলো বাঁচানোর চেষ্টা করছিস। ডাক্তার, আমার ভুল বাঁচে নাই, তোরে আমি বাঁচতে দিব না। সাহেব, মাইরা ফেলাইছি, কুত্তার বাচ্চা ডাক্তার আমি মাইরা ফেলাইছি। এ আপনি কি করলেন বোন? আমার ফুল বাইটা নাই, আমার স্বামী অ্যারেস্ট হয়েছে, আমি আর বাইরে থেকে কি করবো? রেসিপি চোখের মতো লেগে আছে। আরেকদিকে আলী নিজেকে বিক্রি করতেই চাইছে না, তার উপর বোনাস হিসেবে প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির হয়েছে। কে এই সাক্ষী আমি জানতে চাইছি। কিছুক্ষণের মধ্যে জানতে পারবো সদাগর সাহেব। ওই তো এসে পড়েছে বাংলার মির্জাফর। আসুন আসুন, বসুন বসুন। মির্জাফর না, মমিন। ওই হলো, অনেক দেরি করে ফেলেছেন, আপনার জন্য সদাগর সাহেবের অনেক কথা শুনতে হলো। রাস্তায় শেষ দাম, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বলুন কি চলবে? রাইতের বেলা চা কবি ছাড়া সব চলে। পুলিশ এইবার কাজের কথা কন উকুল সাহেব? কাজের কথা তো ফোনেই হয়েছে, এবার লেনদেনের কথাটা বলুন। আপনারা কত দেবেন? 5 লাখ, কিন্তু বিনিময়ে আমাদেরকে জানাতে হবে এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী কে এবং তার ঠিকানা কি। 1 ঘন্টার মধ্যে ও করে আপনার সামনে হাজির করবো। হ্যালো হ্যালো, এসপি সংগ্রাম, আমার স্বামী মিশা সদাগর লোক পাঠিয়েছে ফুল ধর্ষণের প্রত্যক্ষদর্শী সাক্ষীকে তুলে আনার জন্য। আপনি ওদেরকে বাঁচান, আপনি ওদেরকে বাঁচান। কারে ফোন করলি? এসপি সংগ্রামকে। ওইটা তোর কি হয়? উনি একজন সৎ পুলিশ অফিসার। আর আমি একজন অসৎ লোক। আরে নিজের ভাইয়ের বাতনের লেগে কেন চেষ্টা করে কম। আর তুই কিনা আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলাইতে চাস? আমার এত আদরের ছোট ভাইটার ফাঁসি হয়ে যাইব, এইটা হইতে পারে না। আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর আগে তোর গলায় আমি ছুরি বসায় দিব। আখেরাতে যা। আরে ঘরে তালা তো। হ্যাঁ, দেখ তোমার কে এসেছে। যাচ্ছি মা। স্যার, কত টাকায় নিজেকে বিক্রি করেছো মোমেন? 5 লাখ টাকা। টাকার জন্য তুমি নিজেকে, সাথে আমার বিশ্বাস, আমার ভরসা সব বিক্রি করে দিয়েছো। বি প্র্যাকটিক্যাল স্যার, বি প্র্যাকটিক্যাল। ঢাকা শহরের কেন্দ্রস্থলের এই থানায় ট্রান্সফার হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিছি জানেন স্যার? 10 লক্ষ টাকা। আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আছে জানেন স্যার? জানেন? 15 লক্ষ টাকা। আগে পুলিশের চাকরি বিক্রি হইতে, এখন ট্রান্সফার বিক্রি হয়। তোমার মতো ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে। টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছো। তোমার জায়গায় আমি হলে খরিদ্দারের বুকে 6 রাউন্ড উত্তপ্ত সীসা ঢুকিয়ে দিতাম। আপনার মতো পুলিশের এই ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। প্রভুভক্ত কুকুরের মতো আপনারা সারা জীবন সরকারের সেবা করিয়ে যাইবেন, কিন্তু শেষ বয়সে বিনিময়ে একটা এসপির প্রমোশন ছাড়া আর কিছুই পাইবেন না। সাইনবোর্ড হিসাবে আমনেগো ব্যবহার করা হয়, আর পয়সা খাবার চেক বই হিসাবে আমাগো। তার মানে এই কেসে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না? সরি স্যার, বেঈমানির দান্দায়
ইমানদার না হইলে বিপদ হইতে পারে। বেশ, বেঈমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামীকাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা শফিককে নিয়ে যাবে। স্বপ্ন দেয়া আমি সাইরিয়া দিছি স্যার। স্বপ্ন নয়, এটাই হবে আগামী দিনের বাস্তবতা। ইওর অনার, আমি জানতে চাই কোথায় এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী যাকে আমার বিজ্ঞ কলিগ মিস্টার খালেক কোর্টে হাজির করতে চাইছিলেন। আসল কথা হলো এই কেসে তেমন কোনো সাক্ষী ছিল না। এটা একটা অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় গোপন আতাত, যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার ডনকে ফাঁসানো হচ্ছে। খুন করা হয়েছে তার বন্ধু আর্য এবং শাহীকে। ইওর অনার, এই পুরো ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্যে আমি আলীকে কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা আলী, তোমার মেয়ে ফুলের স্বভাব চরিত্র কেমন ছিল? খবরদার উকিল সাহেব, আমার মাসুম বাচ্চা মায়ের চরিত্র নিয়ে আপনি কোনো কথা কইবেন না। বলবো না মানে? তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না? সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা? উকিল সাহেব চুপ করেন, উকিল সাহেব চুপ করেন। কাঠ করে দাঁড়ানো একটা পশুরে বাঁচানোর জন্য আমার ফুলের মতো মায়ার চরিত্র আর কোন উকিল থাকতেন না। আপনাদের মতো উকিলরা মায়া মানুষগো সাক্ষীর কাঠ গড়ে দাঁড় করে প্রশ্ন মানে বিদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করে দেন যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, নয়তো বা চিৎকার করে দেয় তার সাথে কখন কোথায় কিভাবে কি হয়েছিল। আরে আপনাদের মতো উকিলরা কেসে জেতার জন্য প্রকাশ্য আদালতে নিজের মায়েরও লাঞ্ছা করতে দ্বিধা করেন না। আই অবজেক্ট ইওর অনার। পুরো আদালতের সামনে একটা শিশুরে বেজ্জতি করবেন, তার কোনো অবজেকশন নাই। অথচ আমি একটা প্রশ্ন করছি, এর লেগে অবজেকশন কইরা চিৎকার করতেছেন। ইওর অনার, খুব ভালো হয়েছে আমার মাইয়া মরে গেছে। মাইটা থাকলে তারে নিয়ে কি করা হইতো, তারে কি প্রশ্ন করা হইতো, ভাবতেও আমার গাটা শিউরে উঠতেছে। ও কি করে কইতো আল্লাহকে কি করা হয়েছিল। ইওর অনার, আমি শাহীরে খুন করছি, আমি স্বীকার করতেছি আমি শাহীরে খুন করছি। কেন খুন করছি তা সাফাই গাওয়ার জন্য এই আদালত আমি আসি নাই। আমি আইছি আমার মায়ের ধর্ষণের ইনসাফ চাইতে। কতদিন একটা মা বাবা তার সন্তানের ধর্ষণের বিচারের জন্য আদালতের দুয়ারে মাথা খুঁটবো? কতদিন আইনের পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস ফেলবো? কেন এই দেশে এমন একটা আইন হইতেছে না যেখানে ধর্ষকের সাজা সোজা ফাঁসি হইব? পত্রিকার মধ্যে দেখি আমার ফুলের মতো আরো অনেক মাইয়া প্রতিদিন ধর্ষণের শিকার হইতেছে। এই দেশের সবচেয়ে একটা বড় সমস্যা ইওর অনার, কিন্তু তার বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন ঘোষণা করতেছি না? কেন তার বিরুদ্ধে কঠোর আইন হইতেছে না ইওর অনার? জজ সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এমন একটা রায় আজ আপনি এনে শোনান যা বিচারের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে দেয়। ছোট ছোট শিশুকে ধর্ষণ করার আগে ধর্ষক পশুগুলান যাতে ভয় পায়, 1000 বার নিজেদের পরিণতির কথা ভাইবা লয়, নিজেকে পরিণতির কথা ভাইবা লয়। জজ সাহেব, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, করতেও চাই না। আমার যা করা উচিত মনে হয়েছে আমি তাই করছি। আমার মনে তার জন্য কোনো আফসোস নাই।
আমার কি সাজা হইব তারও কোনো পরোয়া আমি করি না। আমার পুরা দুনিয়ায় তো নষ্ট হয়ে গেছে জজ সাহেব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এমন একটা রায় শোনান জজ সাহেব যাতে ওদের মতো পশু আমাকে মতো পরিবারে নষ্ট করতে না পারে। নিজের চোখের সামনে এমন বিচার দেখতে চাই জজ সাহেব যাতে সব বাবা মা বিশ্বাস করে আদালতে গেলে বিচার পাওয়া যায়, মানুষ বিশ্বাস করে দেশে আইনের বিচার হয়। বাস, আমার আর কিছু কওনের নাই, কিচ্ছু নাই। ইওর অনার, স্যার, আমি ইন্সপেক্টর মমিন, রায়পুর থানা। উনি মোহাম্মদ শফিউদ্দিন, সাথে তার বোন। শফি সাহেব নিজের চোখে ডন শাহী ও আরজুরে ফুলরে রেপ করতে দেখছে। উনি এই কেসের প্রত্যক্ষ সাক্ষী। আমি আদালতের কাছে অনুরোধ করতে আসছি, শফির সাক্ষী আইজি আদালতে গ্রহণ করা হোক। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। স্যার, জজ সাহেব, আমি মোহাম্মদ শফিউদ্দিন, নিজের চোখে আমি কারণ নেই। স্যার, আমার স্ত্রীর সন্তান কোথায়? আমার কাছে আছে, সহি সালামতেই আছে। স্ত্রীর সন্তানটা কোন সময় ফিরিয়ে পাবো? সাক্ষী হয়ে যাক তারপর। আমি বুঝতে পারতেছি না, আপনি কি করিয়া বুঝলেন সৌফিয়ার তার বুনা আমার কাছে আছে? মিস্টার মোমেন, আমিও একজন পুলিশ অফিসার, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার মতো চিন্তা ভাবনা আমিও করতে পারতাম। তাছাড়া কারো পরিচয় ফাঁস করার জন্য 5 লাখ টাকা অনেক বেশি। ফাও হিসেবে তাদের আটকে রাখার দায়িত্ব আপনি নিয়েছেন বলে আমার সন্দেহ হয়েছিল, আর তাই আপনার স্ত্রী আর সন্তানকে জিম্মি করে শফিকে কোর্টে আনতে আপনাকে বাধ্য করেছি। পুলিশ হই আমরা একে অপরের স্ত্রী সন্তানের জিম্মি করি, তাই আমার সন্তানের মধ্যে পার্থক্য রইল? অনেক পার্থক্য আছে মিস্টার মোমিন। সন্ত্রাসীদের মধ্যে এখনো কিছুটা হলেও ইমানদারি বাকি আছে, যা আমাদের মধ্যে নেই। নামুন। যান, স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি যান। থ্যাংক ইউ স্যার, কিন্তু যাওয়ার আগে একটা কথা বইয়ে যাই। তাহলে আপনি যতই চালেন এই কেসে আপনি যেতে পারবেন না। সদগর উপর মহলে তদবির করিয়া আপনি ট্রান্সফার অর্ডার করাইছে। যদি এই খেলায় জিততে চান তো আজকের মধ্যে এই খেলা শেষ করতে হইবে। স্যার, আরে আল্লাহ, আরে আল্লাহ, মাইয়াটা হয়েই গেছে। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে বাস, কাগো পাল্লায় বসালাম, ওটা দেই মাঝখানে বহ, এই তালা দেই। মাননীয় আদালত, আমার আদালতের কাছে অনুরোধ, পরবর্তী শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য করা হোক। না ইওর অনার, না। উকিল প্রতিদিন কোর্ট থেকে এভাবে নতুন তারিখ দিতে থাকবে, আর যতদিন কেসের রায় না হবে ততদিন বেঁচে থাকার সুযোগ পাবে এই ধর্ষক। আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি জজ সাহেব, নতুন করে শুনানির তারিখ আর দেবেন না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, মে লর্ড, প্লিজ 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 জজ সাহেব, প্লিজ। আমি জানি এই মামলায় আর কোনো কথা বলার অধিকার আমার নেই, কারণ আমার ট্রান্সফার হয়ে গেছে। শুধুমাত্র এই জন্য যে আমি পুরো নিষ্ঠা এবং সততার সাথে আমার দায়িত্ব কর্তব্য পালনের চেষ্টা করেছি। 30 বছর ধরে ডিপার্টমেন্টের অফিসাররা সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে
আমার মতো বদনামের ভাগী হয় শুধুমাত্র মুষ্টিমেয় কিছু সদস্যের জন্যে, যারা বাড়ি গাড়ি আর টাকার পাহাড় গড়ার জন্য পুলিশের পোশাক গায়ে পড়েছে। আমার জায়গায় যিনি আসবেন, হতে পারে তিনি তার নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য বা পকেট গরম করার জন্য এই কেসের সাক্ষী প্রমাণ পুরো উল্টে পুরো কেস ওই ক্রিমিনালদের ফেভারে করে দেবেন। আলিয়ার তার স্ত্রীকে হয়তো উল্টো সাক্ষী দিতে বাধ্য হতে পারে, যার ফলে এরা হয়তো আইনকে ভয় পাবে, নয়তো আইনের প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকবে, আর নয়তো ওদের পাগল বানিয়ে রাস্তায় লোকজনের সামনে উলঙ্গ ঘুরতে বাধ্য করবে ওই সদাগর আর তার লোকজন। আমরা কার উপর ভরসা করব? বিপদে পড়লে কার কাছে ছুটে যাব? সমাজে এমন অনেক বড় বড় নেতা বসে আছে যারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জনগণের উপর গুলি চালাতে পর্যন্ত দ্বিধা করে না। কিন্তু দেখবেন একদিন এই পলিটিশিয়ানরাই নিজেরা নিজেদের উপর গুলি চালাচ্ছে। ইউর অনার, পুরো দেশ এখন একটা আগ্নেয়গিরির জ্বালামুখীর উপর বসে আছে, আর অন্যদিকে নেতারা নতুন কোন দিক নির্দেশনা দেবার পরিবর্তে, নতুন কোন আইন বানানোর পরিবর্তে, জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের মধ্যে কুকুর বেড়ালের মতো রেশারেশি নিয়ে ব্যস্ত আছেন। কি আছে আমাদের দেশের ভাগ্যে? কি হবে এই বাংলাদেশের? এদেশের জনগণের দায়িত্ব কে নেবে? এদেশের জনগণ এখনো নেতাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের আইনকে। দেশের আইন এখনো সবার উপর অবস্থান করছে, আর সেই আইনের সামনে আমি হাত জোর করে অনুরোধ করছি, যে পুলিশ অফিসার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করতে প্রস্তুত, তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিন ইউর অনার। অবজেক্ট লর্ড, এই সমস্ত প্রলাপের সাথে কেসের কোনো মিল নেই। কোনো মিল আছে, মিল আছে, মিল আছে ইউর অনার। আমি আদালতে যা বলেছি তাই এদেশের বাস্তবতা। নাবালিক ধর্ষণ, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা, তাদের মুখে এসিড ছুঁড়ে মারা এদেশের কঠিন বাস্তবতা, আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ইউর অনার। যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাচ, ঘুষের টাকা, পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়, নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়। উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি। সমস্ত সাক্ষী আদালতে এসে তাদের সাক্ষ্য বদলে দেয় কেন? কোর্টে কেস এত লম্বা সময় ধরে চলে কেন? কোর্ট ও পুলিশের চক্করে পড়ে যারা কেস করেন তাদের বাড়ির মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায়, আর যদি স্ত্রী হয় সে বুড়ি হয়ে যায়, আর যে বুড়ি সে মরে যায়। এমন কেন হচ্ছে জজ সাহেব? এসব নাটক তখনই বন্ধ হবে যখন কেস উঠবে এক আদালতে, একদিনই হবে শুনানি, কোর্টে সাক্ষ্য হবে একদিন, এবং সেই দিনই হবে কেসের রায়, সেই দিনই হবে সাজা। তারপর না কোনো আপিল, না কোনো দ্বিতীয় তারিখ, আর না কোনো দ্বিতীয় আদালত। আর তাই আপনার কাছে আমার অনুরোধ, এই কেসের রায় শোনানোর পর আপনি আদালত মুলতবি ঘোষণা করুন ইউর অনার। প্লিজ, প্লিজ ইউর অনার। মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনানির পর এই আদালত আসামি আলী এবং তার স্ত্রীকে বেকসুর খালাস ঘোষণা করছে, এবং আসামি ডন ওরফে কামাল সওদাগরকে নাবালিকা ফুলকে ধর্ষণ এবং হত্যার অপচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো।
আলী আলী আমাদের মাফ করে দে, আলী আমাদের মাফ করে দে। আমাদের মাফ করে দে বোন। এই দল তোর এই অবস্থা করলো কে ভাই আমার? তুই আমারে আখিরাত দেখা দিলি।